আমরা বিএনপির কিন্তু ওই রকমভাবে কাউকে পাচ্ছি না। যুদ্ধ করার জন্য যেভাবে তলোয়ার লাগবে এবং যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে, রাজনীতির জন্য মাঠে ময়দানে আপনাকে ঘুরতে হবে। জামাতের হলে কি, জামাত একটা সিস্টেমেটিক ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, আগ্নেয়গিরি হয়ে আছে এবং এটা টকবক করে ফুসছে, শুধু একটা ছোট ছিদ্র অপেক্ষা করে সেটা সাথে সাথে ব্রাস্ট করার জন্য। কিছু কিছু বিষয় এতটাই অমীমাংসিত ছিল, যেমন বিডিআর হত্যাকাণ্ড বলি আমরা, এবং যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল নিয়েও অনেক ধরনের বিতর্ক আছে। একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিলেন, এই প্ল্যাটফর্মের কারণে কিন্তু তিনি সাস্টেন করেছিলেন টিল নাও। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাউন্ডলি 1 বছর সময় লাগবে, কিন্তু আমরা আজকেই তার কাছে সব কিছু চাচ্ছি। এখন আসলে আরবীয় ঘোড়ার মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া মানে ছোটার মতো ক্ষমতা আছে মাত্র তারেক রহমান সাহেবের। মূলত তার ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে কোনো অংশে কম হবে না। এই মানুষগুলো একটার পর থেকে সব রাস্তায় চলে আসলো, 12টা থেকে 1টা পর্যন্ত বা 3টা পর্যন্ত এটা হলো, এরপর গণভবনের দরজা খুলে গেল। এর জন্য কারা কাজ করেছে? হয়তো ফেরেশতা, হয়তো আবাবিল পাখি। ভাইস চ্যান্সেলর প্রসঙ্গটা নিয়ে আমি আপনার সোশ্যাল মিডিয়া খুব ভালো ফলো করি, মাঝে মাঝে ওখানে গিয়ে লিখিও কমেন্টসও করি। আপনি যে স্ট্যাটাসটা দিলেন সেটা নিয়ে আমরা আসলে একটু কনফিউজ হয়ে গেলাম আসলে, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়ে। কেন আপনি এতটা কনফিউজ তাকে নিয়ে? প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অতীতে যারা খুব সফল ভাইস চ্যান্সেলর ছিলেন বা হয়েছেন, তাদের সবারই মোরলেস ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সঙ্গে রাজনৈতিক, শিক্ষক রাজনীতি এবং একাডেমিক যে অ্যাডাপশন, জি, এই 3টা সমপর্যায়ে ছিল। যিনি এখন এসছেন তিনি যাকে বলা হয় বিনয়ী, ভদ্র এবং বলা হচ্ছে দেশ বিদেশের অসংখ্য ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব টিচারই এরকম ডিগ্রি রয়েছে। তো এখন এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে যেখানে আন্দোলন খুব দানা বাঁধে, এখানে একজন ভাইস চ্যান্সেলরের সবচেয়ে প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো লিডারশিপ কোয়ালিটি। জি, আমার কাছে ভদ্রলোকের বডি কনস্ট্রাকশন এবং অ্যাপ্রোচিং অ্যান্ড অ্যাটিটিউড, এটা দেখে মনে হয় যে তার সব যোগ্যতা আছে কিন্তু লিডারশিপ কোয়ালিটি নেই। আচ্ছা, দিস দ্য ফার্স্ট থিং। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর হবেন তার প্রথম যোগ্যতা হলো লিডারশিপ কোয়ালিটি। 2 নম্বরে তার যে অভিজ্ঞতা, সেটা হলো তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনালিটি অ্যান্ড স্কিল অ্যান্ড প্রোভেন ট্র্যাক রেকর্ড থাকতে হবে। যারা আসছে তারা ওই বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ছিলেন, হলের প্রভোস্ট ছিলেন এবং তারা সবাই স্ব ক্ষেত্রে সফল এবং ওনারাই ভালো করেছেন। এর বাইরে যেটি হয় ট্রেডিশন স্বাধীনতার পর থেকে, সেটা হলো যে সুধী সমাজ, বাইরের যারা মানে সুধী সমাজ আছেন তাদের সঙ্গে তার একটা নিদারুণ সম্পর্ক, ইনফ্লুয়েন্সিয়াল রিলেশনশিপ থাকতে হবে অল সেক্টরে। এটাকে বলে সোশ্যাল কানেক্টিভিটি। বিশ্বাস করেন, আমি নিজে এই অবস্থায় থেকে এই ভদ্রলোকের নামই কোনোদিন জানতাম না। মানে আমার কথা বলছি, আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে ওনার নামই কোনোদিন শুনিনি, জানতাম না। তাহলে তার যে সোশ্যাল কানেক্টিভিটি ওটা ও পর্যায়ে ছিল না যেখানে আমার মতো যারা লোকজন আছেন তারা তার নাম শুনতে পেরেছেন। এরপরে যেটা মনে হয়েছে সেটা হলো যে একটা ওয়াইড রেঞ্জে যারাই আসছে সবার একটা রাজনৈতিক কানেক্টিভিটি সবারই ছিল। এর কারণ হলো ওখানে চাঁদাবাজি হয়, গুন্ডেমি হয়, লেখাপড়া হয়, সঙ্গীত হয়, সাহিত্য হয়, কোরআন তেলাওয়াত হয়, সব কিছু। মানে ওই বিশ্ববিদ্যালয়ে হয় না এমন কোনো কর্ম নেই। তো যিনি এই সকল কর্মকে নিয়ন্ত্রণ করবেন তার জ্ঞান দ্বারা, তার ব্যক্তিত্ব দ্বারা, তার নেতৃত্ব দ্বারা, এবং তার সঙ্গে সঙ্গে তার একটা মিলিটারি জিনিয়াসনেসও থাকতে হবে। অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাডার আছেন, কেউ চাকু নিয়ে এক সময় ঘুরতেন, এখন ক্যাডার সব কিছু করেন, এই যে মিলিটেন্সি। তো যখনই আপনি প্রফেসর কে আজাদ চৌধুরীর কথা চিন্তা করেন কিংবা এমাজউদ্দিন সাহেবের কথা চিন্তা করেন, যত বড় ক্যাডারই হোক না কেন বিশ্ববিদ্যালয়, সে নিরুঅভির মতো মানুষও তাদের সামনে যদি পড়েন তা দেখা গেল যে আস্তে মাথা নোয়াতে বাধ্য হয়। তো এই যে পার্সোনালিটি, এই জিনিসগুলো আমি ওনার মধ্যে দেখিনি। কিন্তু রনি ভাই, আমরা তো পরিবর্তন চাচ্ছিলাম। আপনি নিজেও জানেন যে পুরো বাংলাদেশটাই কিন্তু আগস্টের এই ঘটনার মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে বলা হয় সব কিছুর সূতিকাগার, বাংলাদেশের জন্মেরও সূতিকাগার অনেকে বলেন। তো এইরকম একটা জায়গাতে আমরা যখন পুরো বাংলাদেশটাতে একটা পরিবর্তন চাইছি, তখন
কিছু কিছু জিনিস তো অটো পরিবর্তন হয়েই গেছে। রাজনীতির জায়গা যদি আপনি বলেন, এই যে ক্যাডারিজমের জায়গা বলেন, একে আজাদ যখন ছিলেন সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি যদি ভুল না করে থাকি। এমাজুদ্দিন সাহেব যখন ছিলেন বিএনপি ক্ষমতা রাইট ছিল। তো আমি একেবারেই মানে ইউনিভার্সিটিতে পা দিয়ে ওনাকে পেয়েছিলাম অল্প সময়ের জন্য। হি ইজ এ গ্রেট ডায়নামিক পার্সোনালিটি, কোনো সন্দেহ নাই। এর পরবর্তীতে আপনি যে কয়জন ভাইস চ্যান্সেলর এসছেন, আমি সবাইকে বলবো না, বেশ কয়েকজনকে নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছে আমরা দেখি। এর ফলে সেই কম্পারেটিভ জায়গা থেকে আমরা ডেফিনেটলি আমরা কি ওনাকে এগিয়ে রাখবো না, ওনার যোগ্যতা দিয়ে বা ওনার এডুকেশন কোয়ালিটি দিয়ে? না, কোনো অবস্থা। আপনি যদি ধরুন এই আওয়ামী লীগ জমানাতে যারা যারা এসেছে, ফ্র্যাঙ্কলি যদি বলি, চা সমোসা সিঙ্গারা মানে অবস্থাতে, বা ধরুন আরিফিন সিদ্দিকী সাহেবের কথা ধরেন, এই দুজনকে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিন্তু যেহেতু তাদের পিছনে একটা বিরাট পলিটিক্যাল পাওয়ার ছিল, উইল ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফলে তাদের ওই দুর্বলতাগুলোর তাদের ওই পদ এবং পদবিকে মানে এখন যেভাবে জোর করে অনেক শিক্ষককে চেয়ার থেকে তুলে দেওয়া হচ্ছে, এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হচ্ছে। এই কাজগুলো ওখানে হয়নি, বিকজ ওই জিনিসটা ছিল। কিন্তু তারা নিজেদের অযোগ্যতা দ্বারা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক যে অবস্থা, মান, মর্যাদা, এই জিনিসটি একেবারে ধূলিসাৎ করে ফেলেছেন। তো এই জন্য আমার একটা বক্তব্য হলো যে এই বিশ্ববিদ্যালয়টা তো আমাদের সবার। তো সেখানে এখন যারা গণ অভ্যুত্থান করেছেন, আমি মনে করি যেখানে সবাই নেতা, এভরিবডি ইজ এ লিডার। তো নেতার চিহ্নটা তাদের জন্য খুব জরুরি ছিল। এবং আমার বিশ্বাস যে এই বিষয়টা নিয়ে যারা সমন্বয়ক আছেন, তারা যথেষ্ট চিন্তা ভাবনা করার সময় পাননি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যেহেতু এখন একটা খুব ক্রিটিক্যাল সময়, অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ। এর কারণ হলো আওয়ামী লীগ রাজনীতিতে নেই, ছাত্রলীগ নেই, খুব সহসা আসার সম্ভাবনা নেই। ছাত্রদল এখনও অবিন্যস্ত। এখন যারা নতুন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয় খোলার পরে যখন সকল ছাত্ররা আসবেন, তখন সেখানে কী ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আমরা এখনও জানি না। উই ডোন্ট নো, আমরা এখন পর্যন্ত জানি না। তো সেক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ে যিনি বসে থাকবেন, মূলত তার ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে কোনো অংশে কম হবে না। বিউটিফুলি এক্সপ্লেইনড। আমরা প্রত্যাশা করি ভালো কিছু হোক, আপনার পয়েন্টগুলোকেও আমরা চিন্তায় রাখবো সবসময়। বাট আমাদের মনে হয় এখন একটা কালেকটিভ এফোর্টের জায়গা তৈরি হয়েছে। আমার ব্যাপার হলো কিছু না, আমি যে কথাটা বলেছি এটা ইতিবাচক অর্থে আপনাকে বলবো গ্রহণ করার জন্য। আর যিনি ভাইস চ্যান্সেলর, হয়তো আমরা সমসাময়িক বয়সী বা বন্ধুবান্ধবদের পর্যায়ে হবে, হয়তো তিনিও আমার একটা ওয়েল উইশার ছিলেন, আমি তাকে যেহেতু চিনি না। তো আমি যেটা বলেছি, আমি চাই যে তার কর্ম দ্বারা, তার নিয়তি দ্বারা এবং পরিবেশ পরিস্থিতি দ্বারা আমার এই প্রেডিকশনটা ভুল প্রমাণিত হোক। আমরাও সেটাই চাইবো এবং সেজন্য ওনার প্রতি ডেফিনেটলি আমাদের অনেক শুভকামনা থাকবে। চ্যালেঞ্জ অনেক বড় এবং এটাও নিজেও উনি ওনার জায়গা থেকে স্বীকার করেছে। সাম্প্রতিক সময় একটু আমরা আসি আবারও, এই যে পরিবর্তনটা, এবং এটা তো কাঙ্ক্ষিত একটা পরিবর্তন ছিল, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? না, আমি এখানে যেভাবে দেখছি সেটা হলো যে আমি আপনার সঙ্গে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। প্রথম ঘটনা হলো যে শেখ হাসিনাকে পালাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না এবং এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এটা কিন্তু 2011-12 সন থেকে অনেকে বলা শুরু করেছিল এবং তার কিছু সিমটমও বাংলাদেশে ছিল। আপনি হেফাজতের যে আন্দোলনটা, কিংবা ধরুন গণজাগরণ মঞ্চের যে আন্দোলনটা, এটা সরকারের একটা দুর্বলতা ছিল, আওয়ামী লীগ সরকারের একটা দুর্বলতা ছিল। তারা এই আন্দোলনটা হয়েছে তাদের দুর্বলতার কারণে, আবার আন্দোলনটা যেভাবে তারা রংওয়েতে হ্যান্ডেল করছে, ওটার মধ্যে তাদের পতন নিহিত হয়ে গিয়েছে। এরপরে আপনি 2013 সনে যে তুমুল আন্দোলন হয়েছিল একদম নির্বাচন পর্যন্ত সময়, ওই আন্দোলনের সঙ্গে আপনি কোটা বিরোধী আন্দোলনের আপনি তুলনাই করতে পারেন। আপনি কন্টিনিউয়াসলি কয় মাস চলেছে বিএনপি যে অবরোধ, জ্বালা উপড়া যেটাকে বলা হতো 2013 সনের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কন্টিনিউয়াসলি 1 বছরের মতো চলেছে। সেই তুলনায় এই কোটা বিরোধী আন্দোলন একেবারে সংক্ষিপ্ত। আবার 2014 পরে যে আবার যে আন্দোলনটা হলো 2015 সনে, সেটাও প্রায় 4-5 মাস কিন্তু চলেছে এবং ম্যাসিভ ডিজাস্টার আন্দোলন চলেছে। তো এই সবগুলো আন্দোলনে কিন্তু সরকারের জন্য এক একটা ক্ষত তৈরি করেছে এবং ওই ক্ষতের মধ্যে বীজ জমেছিল, মানুষের বীজ জমেছিল এবং সরকার এই জিনিসগুলো, আওয়ামী লীগ এই জিনিসগুলোকে পাত্তা না দিয়ে সে শুধু শক্তি প্রয়োগ করেছে।
তো আমরা যারা বিভিন্ন মাধ্যমে কথাবার্তা বলছি, আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ নামক যে ভূখণ্ড, এর প্রত্যেকটা মানুষের হৃদয় একটা যাকে বলা আগ্নেয়গিরি হয়ে আছে এবং এটা টকবক করে ফুটছে, শুধু একটা ছোট ছিদ্র অপেক্ষা করছে এটা সাথে সাথে ব্রাস্ট করার জন্য। তা আমাদের এই যে তরুণরা তারা এই ছিদ্রটা করে দিয়েছেন। এবং সো আমরা এটাকে, আমি যদি একটু ইম্প্রোভাইজ করতে মানে সম্পূরকভাবে একটু যদি ইন করতে চাই, এটা কি শুধুই কোটা বিরোধী আন্দোলন বলবো আমরা, নাকি ওই ছিদ্রটুকু বলবো এটা ছিদ্রটা কোটা ছিল? এখানে মানে এটা অনেক বড় একটা ক্যানভাস তৈরি হয়েছে। আপনার এটা ধীরে 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 মানে সরকার যেমন মুনাফিকি করেছে, যেমন আপনি দেখেন যেদিন দেওয়া হলো, কারফিউ দেওয়া হলো, সবাই কিন্তু মেনে নিয়েছে কারফিউ, সবাই মেনে নিয়েছে এবং যার যার মতো কিন্তু ঘরে উঠে গেছে। এবং আমরা খুব হতাশ হয়ে যাচ্ছিলাম যে আন্দোলন বোধহয় এবারও আওয়ামী লীগ কন্ট্রোল করে ফেললো। কিন্তু আওয়ামী লীগ যে মুনাফিকিটা করলো, সে ঢাকার অভিজাত এলাকাগুলোতে ব্লক রেড দেওয়া শুরু করলো। বসুন্ধরা, গুলশান, ডিওএসএস, রামপুরা, মহাখালী। তো ওই এলাকায় খুব সেন্সিটিভ পরিবারের যারা লোকজন, বিশেষ করে সেনাবাহিনীর লোকজন যারা আছেন, তো তাদের মধ্যে একটা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করলো। এরপর দেখেন এই যে 6 জন সমন্বয়কে ধরে নিয়ে গেল ডিবি অফিসে, তো নিয়ে গেল। এরাও কিন্তু বলতে গেলে বিবৃতি দিচ্ছে ওদের কথা মতো, তাদের আত্মীয় স্বজন গেছে, আত্মীয় স্বজনে গিয়ে বলছে যে না এখানে কোনো সমস্যা নাই। মানে কিন্তু সাধারণ আমরা কিন্তু বিশ্বাস করিনি। মানে যারা সমন্বয়ক তাদের কথা ছিল, তারা লিখিত দিয়েছে, বক্তব্য দিয়েছে, তারা খাবার খেয়েছে, তারপরে আকার ইঙ্গিতে এরকম এরকম করেছে, ওইটা কিন্তু ডাজ নট ম্যাটার। কিন্তু আমরা অ্যাজ এ হোল দ্য নেশন আমরা সেটা বিশ্বাস করিনি। এখন ওই সময়টিতে ধরুন কিছু মানুষ শাহবাগ থানায় গিয়েছে, কিছু মানুষ ওই ডিবি অফিসের সামনে গিয়েছে। আপনি চিন্তা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন টিচার, মহিলা টিচার, সে জীবনে কোনোদিন আন্দোলন করেনি, সে ওই শেখ হাসিনার ক্ষমতায় তার ছবি নামিয়ে ফেলেছে। আপনি তার অবদান কোথায় নেবেন বলেন? এক্স্যাক্টলি। তো যার জন্য সমাজের প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে, আমার মতো একজন মানুষ, আমি সেই 5 তারিখে সকাল 10টার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘর থেকে বের হয়ে গেছি, কোনো গুলির ভয় ছিল না। রাস্তায় নেমে আন্দোলন করেছেন? আন্দোলন আমি জাস্ট বের হয়ে গেছি, আমি কোনো আন্দোলন একটা লোক আমি পাইনি। সকাল 12টা পর্যন্ত বিশ্বাস করেন ঢাকা কলেজের পেছন থেকে নীলক্ষেত হয়ে, পলাশির মোড় হয়ে, গুলিস্তান হয়ে আমি তোপখানা রোডে আসছি। শুধু পুলিশ আর মিলিটারি গাড়ি ছাড়া অন্য কিছু দেখিনি। এই মানুষগুলো একটার পর থেকে সব রাস্তায় চলে আসলো। এটা আমার নিজের চোখের দেখা জিনিসগুলো। তো এখন এই যে 12টা থেকে 1টা পর্যন্ত বা 3টা পর্যন্ত এটা হলো, এরপর গণভবনের দরজা খুলে গেল, এর জন্য কারা কাজ করেছে? দেয়ার আর ম্যানি পিপল আননোন। হয়তো ফেরেশতা, হয়তো আবাবিল পাখি, হ্যাঁ, হয়তো আল্লাহর কোনো ফেরেশতা আসছেন আছেন, আমি খুঁজে পাই না, আমার নিজের কাছে খুঁজে পাই না যে আমি যেখানে 12টা পর্যন্ত কোনো লোকই দেখলাম না, দেয়ার ইজ নো বডি। এবং আমি আরেকটা গুলি খেয়ে ফেলতাম বৃষ্টির মধ্যে, আমাকে গুলি করে ফেলতো নীলক্ষেত মোড়ের সামনে। তারা তো আমার ফেস চিনতে পারেনি, বৃষ্টি হচ্ছে, আমার রিক্সাকে ডাইরেক্ট সে গালাগালি করে টেরিবল অবস্থা। একটা সেনাবাহিনী গাড়ি সামনে দিয়ে যাওয়ার কারণে আমি কোনো মতে বেঁচে গেছি। তো আমি নিজে ভাবি না এর মধ্যে লক্ষ মানুষ কী করে মহাখালী এসে পৌঁছে গেল ওই দিন 2টার মধ্যে। তাহলে এই লোকগুলো কোথায় ছিল? আমার ভাই ব্যাংকে চাকরি করে, সে বললো যে উত্তরা থেকে হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে শুধু মহাখালী দিকে যাচ্ছে। একইভাবে সায়দাবাদের দিকে লোকজন তারা আসলো এবং এসে এই সমস্ত লোকগুলো হেঁটে হেঁটে সব গণভবনে ঢুকে গেল। তো এখানে আসলে মানুষের অংশগ্রহণ ছিল, প্রকৃতির অংশগ্রহণ ছিল, ডিজায়ার ছিল, অনেক কিছু ছিল। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ থেকে শুরু করে মিলিটারি, তাদেরও অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। আপনি কতগুলো ভিডিও ফুটেজ দেখবেন মহাখালীতে মিলিটারির যে অংশগ্রহণ, তারা যেভাবে জনগণকে সঙ্গে একাত্ম ঘোষণা করেছে, ওটাও এই গণভবনে আসার ক্ষেত্রে তাদেরকে অনেক অনেক উৎসাহিত করেছে। দেয়ার আর ম্যানি থিংস। তো যার জন্য এটাকে একটা সিঙ্গেল ফ্রেমে বন্দি করলে ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই কোনো রকম কোনো কিছু না করে হঠাৎ করে এসে যখন সিংহাসনে বসে গেলেন, পাকিস্তানের কারাগার থেকে বসে গেলেন, তিনি বুঝতে পারেননি তাজউদ্দিন সাহেব কী করেছেন, কর্নেল উসমানী সাহেব কী করেছেন, মুক্তিযুদ্ধের যারা সেক্টর কমান্ডার ছিলেন সেনাবাহিনীর, তাদের ভূমিকা কী ছিল। এবং মুক্তিযুদ্ধে এই যে আমরা অসংগঠিত শক্তি, আরও 100 বছর যুদ্ধ করলো, এই হামাসের মতো আমাদের অবস্থা হইতো। হামাস না, ঠিক ওই ফিলিস্তিনি জনগণের মতো আমাদের অবস্থা হতো। কিন্তু সেনাবাহিনীর যে সকল কর্মকর্তারা রিভোল্ট করলেন, আজকের একজন মেজর রিভোল্ট করুক না, দেখুক তার কত শক্তি। তো সেই পাকিস্তান, ওয়ান অফ দ্য 7th লার্জেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, সেই আর্মির বিরুদ্ধে মেজর র্যাঙ্কের অফিসাররা যখন রিভোল্ট করলেন এবং সরাসরি নিজের কমান্ড নিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন, এটা ওজন করার মতো ক্ষমতা বঙ্গবন্ধুর ছিল না বা মানসিকতা ছিল না। ফলে কি হলো, সে আর্মিকে বিশ্বাস করতে পারেনি, সম্মান করতে পারেনি, রক্ষী বাহিনী তাকে করতে হয়েছে। ঠিক সেম প্রবলেম এখন যারা আছে তাদেরও হবে, যদি তারা এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা শুরু হয়েছিল 2010 সন থেকে।
সেই 2010 সন থেকে আন্দোলনটা শুরু হয়েছে, আজ পর্যন্ত কন্টিনিউয়াস চলছে। এর মধ্যে এই যে 800 মানুষ ডিজিএফআইআর হয়েছে, এই যে 50 লক্ষ মামলা হয়েছে, কত মানুষ 300-400গুলো মামলা পেয়েছে, এদের সমস্ত অংশগ্রহণ করুন। আমি রাস্তায় সেই কোটা বিরোধী আন্দোলন যখন চলছে, তো যেহেতু আমি পরিচিত হয়ে আমি হাসছি, হাসার পরে এখন ওরা তো যারা ছাত্ররা তারা তো পরিমাণে অল্প, কিন্তু ওখানে 400-500 পোলাপান দাঁড়িয়ে আছে, গিয়ে দেখি সব বিএনপির লোক, পল্টন মোড়ে গিয়ে দেখি সব বিএনপির লোক দৌড়ে চলে আসছে। কোথা থেকে আসছে? কয় স্যার আমরা গলাচিপে থেকে আসছি, আমরা নির্বাচনী এলাকা থেকে আসি। আমি গলাচিপে থেকে আসছো? একেবারে গরিব এবং সাধারণ পরিবারের বিএনপির কর্মী গলাচিপে থেকে আসছে এই ছাত্রদের সাথে অংশগ্রহণ করার জন্য পল্টন মোড়ে। আমি তাদেরকে শাহবাগ মোড়ে দেখেছি, আমি তাদেরকে ধানমন্ডিতে দেখেছি। হাজার হাজার মানুষ, যেদিন শুক্রবার দিন ওই লাস্টে যেটা হলো, মানে কারফিউ চলতেছে, শুক্রবার দিন যে কারফিউ ব্রেক হলো, ওই যে যেখানে সায়েন্স ল্যাবরেটরিতে, আমি সেদিন মসজিদ থেকে হেঁটে হেঁটে আসতেছি, 7 নম্বর মসজিদ থেকে নামাজ পড়ার জন্য সবাই দিয়েছে। তো সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আমি যখন দাঁড়ালাম, এসে দেখি যে 5 জন লোকও নাই। এর মধ্যে হঠাৎ করে দেখা গেল যে উইদিন 30 মিনিটসের মধ্যে পাড়া মহল্লা থেকে স্থানীয় যারা লোকজন আছে সব গিয়ে ওখানে 2-3 হাজার লোক দাঁড়াই গেল। আসলে সবাই তার নিজ গৃহে অপেক্ষা করছিল এরকম একটা মোমেন্টসের জন্য। যখনই সিগন্যালটা পেয়েছে, আর্মি জেনারেল যখনই বলছিলেন যে আপনারা হোল্ড করে না, আমি একটা বক্তব্য দিতে চাই, ওনার 2টার সময় দেওয়ার কথা, সেটাকে প্রলং করে উনি 3টা নিয়ে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম সোশ্যাল মিডিয়া খুলে গেল, সেখানে আমরা মোটামুটি 2-1 কাছ থেকে জানতে পারছিলাম ইটস এ গুড সাইন। দেখেন সোশ্যাল মিডিয়া খোলার ব্যাপারটা আমি জানি না, বাট আমি আপনাকে বলি আমার কতটুকু ভূমিকা ছিল। আমি 12টার সময় অফিসে আসলাম, এসে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া বন্ধ, আগে থেকেই বন্ধ, ইন্টারনেট বন্ধ, আর আমার যে ফোনটা, আমার যেটা 2টো ফোন আছে, একটা ফোন সেটা বন্ধ, মানে ওটা ব্লক করে দিয়েছে, আমার কোনো কলও আসছে না, যাচ্ছে না, টার্গেট করে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। বুদ্ধি এসে আমি করলাম কি, মেজর আক্তারকে টেলিফোন করলাম আমার অন্য একটা ফোন দিয়ে। আমি জানি মেজর আক্তারের টেলিফোন ট্র্যাক হয়। তা আমি খুব একেবারে ভিজা বিড়ালের মতো করে সুন্দরভাবে বললাম যে সেনাপ্রধান যে বক্তব্য দিবেন, ওনার বক্তব্য তো কেউ শুনবে না, ফলে তো ওনার কোনো লাভ হবে না। এই কি সরকারের কি বুদ্ধিশুদ্ধি নাই? তো আক্তার সাহেব বলতেছে আশ্চর্য হয়ে যে কেন কেন? তা আমি বললাম যে দেখেন, সমস্ত এখন ইন্টারনেট বন্ধ, তা যাদের জন্য তিনি বক্তব্য দেবেন তাদের তো 95% লোকই এখন রাজপথে, আর বাসায় বেশিরভাগ অভিজাত এলাকায় যারা সিদ্ধান্ত তৈরি করে তারা এখন ইন্টারনেট প্রোটোকলে ইন্টারনেট টিভি দেখে, তারা কেবল টিভি দেখেন। আবার যারা কেবল টিভি দেখে তাদের অনেক জায়গায় কারেন্ট নেই, ফলে উনি যে বক্তব্য দেবেন এতে 2% লোকের কাছে যাবে না, আর মূলধারার তো কেউ বিশ্বাস করে না। এর তো মূলত তারা যা কিছু করবেন তো 1 ঘন্টার জন্য, তার ভাষণের এই সময়টার জন্য তো তাদের ইন্টারনেট খুলে দেওয়া উচিত। বিশ্বাস করেন, আমার কাছে কল রেকর্ড আছে, আমি এই বক্তব্যটা দিলাম, উইদিন 10 মিনিট ফেসবুক ইন্টারনেট সব খুলে দিল, এবং শেখ হাসিনা পালিয়েছে 2টোর পরে, আমি 1টার সময় ভিডিও আপলোড করি সরকারের পদত্যাগ, দেখেন আমার পেজে গিয়ে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা 2024-এ যে ম্যাসাকারটা দেখলাম, ডিজিটালি রেকর্ড, মানুষের লাশ স্তূপ করে রাখা হয়েছে, সেটাকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, পুলিশকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনি এখন এই জিনিসগুলো দেখেছেন, আপনি 75-এর 15 আগস্টের পর একেবারে 7ই নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর ভিতরে এবং বাইরে কি পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে আপনি সেটাকে জানেন? আমি সেটাই পয়েন্ট করছি, সেটা মানুষ দেখেনি। সো না দেখা একটা বিষয়ে মানুষের সেন্স ক্রিয়েট করা অনেক ইজি। এখন ডিজিটালি এগুলো রেকর্ড, এগুলো তো কোনোদিন হারিয়ে যাবে না। আপনার মানুষের দেখায় শুনেন, এখানে মূল ব্যাপার হলো নেতৃত্ব যারা দিচ্ছেন তারা তো জানেন, তারা 75-এর ঘটনাও জানেন, এখনকার ঘটনাও জানেন। তো সাধারণ জনগণ উত্তেজিত হবেন, সমালোচনা করবেন, গালাগালি করবেন। আপনি যখন তাদেরকে প্রিভিলেজ দিবেন তারা এক ধরনের আচরণ করবে, আর আপনি যখন খুব হার্ড হবেন তখন তারা আবার দূরে চলে যাবে। কিন্তু দায় দায়িত্ব নিতে হবে নেতাদেরকে, যারা নেতা। তো জিয়াউর রহমান সাহেব যেটা ছিলেন সেটা হলো তিনি ওই ক্ষতগুলো বুঝতে পেরেছিলেন, বুঝতে পারার কারণে সেই ক্ষতগুলো দূর করার জন্য যে রাজনৈতিক সমঝোতা, সেই সমঝোতার জন্য তিনি জামাতকে ডেকে এনেছিলেন, আওয়ামী লীগকে ডেকে এনেছিলেন, বাংলাদেশের যত পলিটিক্যাল যে মেধাবী লোক ছিলেন, সে মশিউর রহমান যাদব মিয়া, আতাউর রহমান থেকে শুরু করে কমরেড মনির সিং, আব্দুল হামিদ খান ভাসানী, সবাইকে নিয়ে তিনি যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিলেন। এই প্ল্যাটফর্মের কারণে কিন্তু তিনি সাস্টেন করেছিলেন, এবং টিল নাও বিএনপি একটা শক্তিশালী দল। এখন ধরেন এই যে যুবকরা যারা আছেন তারা একটা রাজনৈতিক দল করতে চান, ইটস গুড, তারা করুক, কিন্তু তাদেরকেও ঠিক ওই অতীতের মতো এরকম একটা সমঝোতামূলক
পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে বিএনপির লোকজন যেন কোনো অবস্থাতেই মির্জা ফখরুল ইনসাল্ট ফিল না করেন, মির্জা আব্বাস গিয়ে যেন সেখানে ইনসাল্ট ফিল না করেন। এই যে গণজাগরণ মঞ্চ ফেল করলো কেন? সেখানে যুবক ছেলেরা তাদের কাছে যখন সিনিয়র নেতৃবৃন্দ গেছেন, সংসদের উপনেতা গেছেন, মন্ত্রী গেছেন, এমপি গেছেন, তাদেরকে বোতল মেরেছে, স্যান্ডেল মেরেছে, ফলে তারা কিন্তু সাস্টেন করতে পারেনি। এখন তরুণরা যে প্ল্যাটফর্ম করেছে সেই প্ল্যাটফর্মটা সমাজের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকল মানুষের জন্য ওটা অবারিত করতে হবে। স্যার আমি দুইটা বিষয়ে আমি আপনার কাছ থেকে খুব লিঙ্কড একটা ওপিনিয়ন চাই। একটা হচ্ছে যে আমি তো রাজনীতি অতটা বুঝি না, কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিগত সরকারের 15.5 বছর ক্ষমতায় থাকা বা ক্ষমতা থেকে চলে না যাওয়ার পেছনে বেশ কিছু কারণ তারা নিজেরাই বুঝতো। যেমন কিছু খত তারা তৈরি করেছে, তারা সেফ এক্সিট রাখেনি। আমরা যেটাকে বলি যে ফাইন, আমি একটা রাজপ্রাসাদে ঢুকলাম, কিন্তু এটা যে আমার সারা জীবনের জন্য না, সেটার জন্য আমার সুন্দর একটা বের হয়ে যাওয়ার রাস্তাটাও রাখা উচিত। কিছু বিষয় এতটাই অমীমাংসিত ছিল, যেমন বিডিআর হত্যাকাণ্ড বলি আমরা, এবং যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল নিয়েও অনেক ধরনের বিতর্ক আছে। তো এইটা সরকার পতন হয়ে গেলে বা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগকে এগুলো ফেস করতে হবে, যে কারণেও হয়তোবা মনে হতে পারে যে না ঠিক আছে, এটা এই মসনদ আমাকে যেভাবেই হোক ধরে রাখতে হবে। এবং সেটা দেখেছিও আমরা মানে আমরা যদি বলি নির্বাচনগুলোর ক্ষেত্রে সেগুলো হয়েছেও। এইটা একটা ব্যাপার। তো এই জায়গাটা থেকে এরকম একটা ম্যাসাকার বা এরকম একটা ক্ষমতা ধরে রাখার চেষ্টার মধ্য দিয়ে এরকম সরকারের একটা পতন হলো। তো সেই জায়গা থেকে আপনি ফিউচার আসলে কি দেখতে পান? ফিউচার মানে কারোরই কোনো সেভ এক্সিট আছে কি না? না, সেভ এক্সিট নেই। এর কারণ হলো দেখেন, শেখ হাসিনার যে সমস্যাটা ছিল, তার একটা আনহ্যাপি মাইন্ড ছিল, মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা ছিল, এবং যেহেতু সে বিশাল একটা ট্রমার মধ্যে দিয়ে তার পুরো জীবনটা গিয়েছে, তার কোনো পার্সোনাল লাইফ ছিল না, ফলে ভালো কাজের চাইতে খোঁটা দেওয়া, অপমান করা তাদের মধ্যে এই জিনিসটি ছিল। আবার গত 15 বছর ধরে সে যে কাজগুলো করেছে, তাদের মধ্যে যে ট্রমা, মানে যারা এই 15 বছরে জুলুম ও নির্যাতন শিকার হয়েছেন, তারা সেই ট্রমা থেকে এই সময়ের মধ্যে কেউ বের হতে পারেনি এবং সবাই যে যার জায়গা থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে এই সময়টাতে। এর মধ্যে জামাতের আমির উনি একটা সাধারণ কথা বলেছেন যে আমি মানে আমাদের পক্ষ থেকে আমাদের দলের উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে, আমরা এটা ক্ষমা করে দিলাম আওয়ামী লীগ। এখন এটা জাস্ট একটা উদারতা, এটার কোনো আইনগত ভিত্তি নাই, এটা তার একটা পার্সোনাল অপিনিয়ন। আপনি দেখুন, সমাজ মানে এতটা বিক্ষুব্ধ, তার দলের যারা লোকজন আছে তারাই এখন এটাকে নিয়ে কিন্তু মারাত্মক সমালোচনা করছে। কেন ক্ষমা করা হলো? না, সে কে ক্ষমা করতে, সে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি করব। তো আবার দেখা গেল যে ইসলামী ব্যাংকটা জামাতের ছিল, সেটা খুব নির্মমভাবে তাদের কাছে নিয়ে যাওয়া হলো। আবার সেই ইসলামী ব্যাংক তারা সেটা তাদের জায়গাতে তারা ফেরত আসছে। এখন বলতেছে 2 দিনের মধ্যে তারা এসালামকে তাড়িয়ে এখন ইসলামী ব্যাংক নিয়েছে। তো এই যে সমালোচনাগুলো যে তাদের মধ্যে হচ্ছে, দলের মধ্যে হচ্ছে, ইট মিনস আমরা এখন আনপ্রেডিক্টেবল একটি অবস্থার মধ্যে আছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার অতীতের সেই যে ক্রোধ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো দূর করে এই রাষ্ট্র ক্ষমতা থেকে সুন্দরভাবে স্মুথলি চালানোর জন্য সাউন্ডলি 1 বছর সময় লাগবে, কিন্তু তাকে থেকে 1 দিন সময় দিচ্ছে না। আর 1 বছর ভালো পয়েন্ট বলেছেন। হ্যাঁ, এবং 1 বছর পরে তার বয়স হয়ে যাবে আরও 1 বছর বেশি, মানে তিনি আরও বৃদ্ধ হয়ে যাবেন। কিন্তু আমরা আজকেই তার কাছে সব কিছু চাচ্ছি, সমস্ত সিস্টেম চলে যাবে, বিএনপি, জামাত থেকে প্রত্যেকটা লোক তার কাছে চাচ্ছি, ফলে তিনি ভালো করবেন এটার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন আমি কি করে বলি বলেন? এখন আমি যদি তাকে নিয়ে একটা স্বপ্ন বলি, একটা কথা বলি, এটা তার প্রতি জুলুম করা হবে। বাস্তবতাটা হলো যে তাকে ওই জায়গা থেকে তার মধ্যে যে ভালো জিনিসগুলো রয়েছে সেটা বের করে আনার জন্য তাকে একটা কমফোর্ট জোন দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি জামাতের আমির, যেহেতু জামাতের প্রসঙ্গ চলে আসলো, উনি অনেক অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে বা ওনার হয়ে যারা কাজ করছেন। আমরা বিএনপির কিন্তু ওই রকমভাবে কাউকে পাচ্ছি না, যেহেতু আপনি বিএনপির সঙ্গে এখনও আছেন আমি যতদূর জানি। এটা নিয়ে আসলে আপনাদের বক্তব্যটা কি? আমি আসলে বিএনপি সামাজিক মাধ্যমে হলো কি, বিএনপি এত বড় দল, জামাতের হলো কি, জামাত একটা সিস্টেমেটিক ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। তাদের বিভিন্ন উইংস আছে, কিছু উইংস আছে পাবলিক কমিউনিকেশন করে, কিছু উইংস আছে আইটি দেখে। তাদের ফাইন্যান্সিয়াল যে সেক্টরটা খুবই শক্তিশালী। দলের প্রত্যেকটা লোক চাঁদা দেয়, এবং যারা চাঁদা দেওয়ার উপযুক্ত তারা চাঁদা দেয়, আর যারা দলের জন্য কাজ করে তারা দল থেকে একটা সাপোর্ট পায়। ফলে জামাত যেভাবে কাজ করছে এটা অনেকটা সেই রাশিয়ান বলশেভিক মেনশেভিক বিপ্লবের কর্মীদের মতো করে। কিংবা আমাদের দেশে
যখন 80-র দশকে খুব ভালো কমিউনিজমের এই যে বামপন্থী দলগুলো ছিল, ওরা যে অ্যাঙ্গেলে কাজ করছে ঠিক একই অ্যাঙ্গেলে জামাতের কাজ, ওর সঙ্গে বিএনপির তুলনা হবে না। বিএনপি এবং আওয়ামী লীগ দুটি একটা বুর্জোয়া দল। কিন্তু বিএনপি লিডারশিপের জায়গাটা তো না, লিডারশিপের জায়গাটা বিএনপি যে টিকে আছে এটাই হলো বিএনপির সবচেয়ে বড় পাওনা। বিএনপি তো টিকে থাকার ডেফিনেটলি কথা উই না। ডু এগ্রি দ্যাট। হ্যাঁ, বিএনপি যেখানে বিএনপির সাবেক মানে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন জেলে রেখে 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 তিনি এতটা অসুস্থ যে তিনি এখন হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। আচ্ছা, গেল তারেক রহমান সাহেব দেশের বাইরে, এবং আপনি জানেন যে দেশের বাইরে যখন একটা লোক থাকে তার আলটিমেটলি ওনার যে ক্ষমতা, এফোর্ট আছে, তার 1% বিএনপি পাচ্ছে। কিন্তু উনি যদি প্রেজেন্ট থাকতেন তাহলে আরও 90%। উনি কি প্রেজেন্ট থাকতে পারেন না বর্তমান অবস্থাতে? এখন বর্তমান প্রেক্ষাপটে প্রেজেন্ট থাকার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়নি। এর কারণ হলো যে ট্রমা, যে পেনের মধ্যে তিনি সেখানে গিয়েছেন এবং যে থ্রেডগুলো তার জন্য ছিল সেই থ্রেডগুলো এখনও রিজলভ হয়নি। ফলে তার জন্য এটা সেভ না। এরপর দেশে যারা আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মির্জা আব্বাস বলেন, এদের সবার বয়সী 75 আপ, 75-এর বেশি, এবং তাদের শরীরে অনেক রোগ, মানে ভীষণ রকম রোগ। আপনি দেখেন মির্জা আব্বাসের মতো শক্তিশালী মানুষ, আদালতে একটা মামলা ডিসচার্জ হয়েছে, তিনি আবেগে কেঁদে দিয়েছেন। একটা কান্না মানে মূলত মির্জা আব্বাসের জন্য সাজে না, কিন্তু তিনি আসলে বয়স হয়ে গেছেন। তো সবারই বয়স হয়ে গেছে, তাদের শরীরের রোগ বালাই এবং তার সঙ্গে সঙ্গে তাদের এই ট্রমাগুলো নিয়ে এখন আসলে আরবীয় ঘোড়ার মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া মানে ছোটার মতো ক্ষমতা আছে মাত্র তারেক রহমান সাহেবের। তার এই যেটা অ্যালাউ করে, এবং সেটা না, রাজনীতি এমন একটা ব্যাপার, এখানে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এবং যেতে হবে। আমার মতো ঘরে বসে বসে ইউটিউব আমি করতে পারবো, কিন্তু আমাকে যদি বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ কোনো নেতা হতে হয় তাহলে প্রতিদিন আমাকে বিএনপির অফিসে বসতে হবে এবং প্রতিদিন প্রতিটা সভা সমিতি সেমিনারে ঘুরতে হবে এবং রাজপথে দাঁড়িয়ে আমাকে অন্য সবার মধ্যে কাটতে হবে। রাজনীতিতে কোনো শর্টকাট ওয়ে নাই। এটা জাস্ট লাইক যুদ্ধের মতো, যুদ্ধ করার জন্য যেভাবে তলোয়ার লাগবে এবং যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে, রাজনীতির জন্য মাঠে ময়দানে আপনাকে ঘুরতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আগামীর বাংলাদেশটাকে অনেক কিছু করার আছে রাজনীতিবিদদের, এবং একই সাথে এখানে তারাই টিকে থাকবে যারা আসলে সাধারণ মানুষের পালসটা বুঝবে। কারণ সাধারণ মানুষ যে শক্তিটা নিজের মধ্যে ধারণ করে সেটা অনেক দিন পরে সেটার একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং দেখতে পেয়েছে। ওই সাহস থেকে যদি দূরে না যায় তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না, এটাই আমরা বিশ্বাস করতে চাই। এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই যে আপনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম, সেটাকে আপনি সাড়া দিয়েছেন। অনেক ভালো থাকবেন, আপনার জন্য দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আপনিও ভালো থাকুন এবং সব দর্শক শ্রোতারা ভালো থাকুন। জি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনেক অনেক ভালো থাকুন, সেই শুভকামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।